আমরা আসলে ডিপ লার্নিং এ যতগুলো আর্কিটেকচার আছে যেগুলা ইমেজ ক্লাসিফিকেশন করে। সো ইমেজ ক্লাসিফিকেশনের জন্য আমাদের অনেক আর্কিটেকচার আছে। এর মধ্যে হচ্ছে যেমন আমি সিএনএন একটা আর্কিটেকচার, আরএনএন একটা আর্কিটেকচার, ইয়েলো একটা আর্কিটেকচার, ঠিক আছে, ভিট একটা আর্কিটেকচার। সো এই আর্কিটেকচার গুলো আসলে মূলত কাজ করে যে এখানে আমি যা যা লিখলাম এই প্রত্যেকটা আর্কিটেকচার ইমেজ ক্লাসিফিকেশনের জন্য কাজ করে। এখন এই আর্কিটেকচার গুলোর এক একটার এক এক রকম স্ট্রাকচারাল মুভমেন্ট আছে। সো convolution neural networks foundation architecture for many image classification. সো এইটা হচ্ছে ফাউন্ডেশন আর্কিটেকচার। এর উপর আসলে বেস করে আর্কিটেকচারের মধ্যে একটু আপনার ভেরিয়েশন আনা হয়েছে। আমি একটা ইমেজ দিয়ে যদি দেখাই যে আমরা গত ক্লাসে যে জায়গাটাতে থামছিলাম সেটা হচ্ছে যে আমরা একটা ইমেজকে আমরা ইম্পোর্ট করছিলাম এবং সেটা হচ্ছে আমাদের এইখানে চেস্ট এক্স রে নামে আমরা আহ, ইয়ে থেকে ক্যাগেল থেকে হোক অথবা আপনি ম্যানলে রিপ্রেজেন্টেটিভ থেকে হোক আপনি ডেটা কোথায় কোথায় পাবেন সেটাও আমি গত ক্লাসে একটু বলছিলাম। রোবোফ্লো একটা ডেটা রিপোজিটরি আছে কম্পিউটার ভিশন। এটা এখানে আপনি প্রচুর ডেটা সেট পাবেন, এখান থেকে আপনি ডেটা সেট নিতে পারেন। রোবোফ্লো থেকে এই ডেটা সেট আপনি এইখান থেকেও সরাসরি অ্যাক্সেস করতে পারেন, এখানে কোড করতে পারেন, বাট এগুলা পরে আমি মানে 18 নম্বর ক্লাসে দেখাই দিব। এইখানে আপনি ডাটা সেট পাবেন, ইমেজ ডাটা সেট। এছাড়াও আপনি ক্যাগেলে গেলে আপনি প্রচুর ডাটা সেট পাবেন। এই যে ডাটা সেটে গেলে ইমেজ ডাটা সেট সিলেক্ট করলে প্রচুর আপনি ডাটা সেট পাবেন, ঠিক আছে। আপনি এখানে ইমেজ ডাটা সেট দিয়ে সার্চ করলে দেখবেন যে ইমেজ ডাটা সেট দিয়ে সার্চ করলে প্রচুর ডাটা সেট আপনি পাবেন। এরপর হচ্ছে এই যে এখানে প্রায় আহ, দেখতে পাচ্ছেন 3,12,000 ডাটা সেট এখানে আছে, হ্যাঁ। সো এই ডাটা সেট গুলো একদম এই যে নতুন নতুন ডাটা সেট আপনি লাস্ট 90 ডেজ দিয়ে সার্চ দিলে দেখবেন নতুন ডাটা সেট কি কি আপলোড হয়েছে, এবং প্রতিটা ডাটা সেটেরই আবার এখানে আপনার ডেসক্রিপশন দেওয়া থাকে যে এই ডাটা সেটটা কে আপলোড করছে। সো অথেন্টিক ডাটা সেট বোঝার উপায় হচ্ছে যদি তার মানে রেফারেন্স দেয়া থাকে যে এটা অমুক হসপিটালে অমুক জায়গা থেকে ডেটা কালেক্ট করা হয়েছে এবং এটার সাইটেশন দেওয়া থাকবে। দেন হচ্ছে ম্যানলে রিপোজিটরি আছে যেখান থেকে আপনি ডাটা সেট নামাইতে পারেন। ম্যানলে ডেটাতে আপনি গেলে ওখানে প্রচুর, এবং আপনি নিজেও যখন কাজ শিখে যাবেন তখন আপনি আপনার কোনো ডাটা সেট যদি কালেক্ট করেন ওই ডাটা সেট আপনি এখানে যদি আপনার স্পেসিফিক কোনো জায়গার কোনো হসপিটালের অথবা কোনো ট্রিটমেন্টের উপরে আপনি যদি কাজ করেন তখন ওই ডাটা সেটটা আপনার ওই রিপোজিটরিতে আপনি আহ, ওইটার একটা আইডেন্টিফিকেশন নাম্বার ফেলাইতে পারবেন। সো এখানেও আমি ইমেজ ডাটা সেট লিখি। ইমেজ ডাটা সেট লিখলে দেখবেন যে এখানে প্রচুর ডাটা সেট, এই যে এখানে প্রায় 26,000 ডাটা সেট শো করতেছে। সো আপনি যে কোনো একটা ইমেজ, জাজনিয়া ইমেজ ডাটা সেট, এটা 2020 সালে পাবলিশ, আমি জাস্ট এন এক্সাম্পল দেখাচ্ছি। তো এই ডাটা সেটের ভিতরে আপনি গেলে দেখবেন যে এখানে একটা সাইটেশন নাম্বার দেওয়া আছে যে এইটা আপনি লিখে দিলে এই এই সাইটেশনে এই ডাটা সেটটাকে পাওয়া যাবে, এবং এই ডাটা সেটটা কারা আপলোড করছে কি এখানে একটা ব্রিফ বলা থাকবে, ডিসকাশন। এবং পরে যদি আপনি মনে করেন যে না এটা একদম অথেন্টিক, কিছু কিছু আছে যে লামসাম, কেউ আছে যে আহ, 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 2-3 জায়গার ডাটা সেট কম্বাইন করে আপলোড করে নিজের নাম চালাই দেন। এরকম না, আপনি অথেন্টিক ডাটা সেট নেবেন। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যেমন আমার কাছে আমি যেহেতু আহ, কাজের সাথে আছি, সো আমি যেহেতু কাজের সাথে আছি তো দেখা যায় যে আপনার আমার কাছে মেইল আসে, আমার অফিসিয়াল মেইলে অলরেডি একটা ডাটা সেট পাঠাইছে আপনার ক্যাগেল থেকে। এবং আমি বোঝার জন্য বলতেছি এই ডাটা সেটের এগেনস্টে আবার সে হচ্ছে একটা কম্পিটিশন থ্রো করছে প্রায় 50,000 ডলারের মতন। এই কম্পিটিশনটা আমি এই যে কম্পিটিশন লস কার 6, আমি জাস্ট কিছু জিনিস আপনাকে দেখাচ্ছি বোঝার জন্য। সো এগুলা একটু কেটে দিলাম। এই জায়গাগুলো হচ্ছে রিপ্রেজেন্টেটিভ। গুগল ডাটা সেট দিলেও আপনি আবার গুগলেরও প্রচুর ডাটা সেট আছে, আপনি ডাটা সেট কোথা থেকে পাবেন সেটা নিয়ে কোনো প্রবলেম নাই। আপনি যেই টাইপসের ডাটা সেট চাবেন
জাস্ট ওইটা লিখবেন। ইমেজ আপনি ধরেন আপনি আহ, নতুন একটা স্পাইনাল কর্ড, আমার একটা স্টুডেন্ট স্পাইনাল স্পাইনাল ডিজিজ উপরে সে ডাটা সেট দেখছে, এই যে এখানে স্পাইনাল ডিজিজে এই যে লাম্বার স্পাইনের, আপনি এই ডাটা সেট গুলো দেখতে পারেন যে যখন যেটা কাজ করবেন ডাটা সেট গুলো নিবেন। এই নতুন একটা ডাটা সেট আসছে আপনার হচ্ছে এই যে CAF6 প্রোটিন ফাংশন প্রিডিকশন, এটার জন্য এটা প্রিডিক্ট জিন অন্তোলজি টার্মস। এই কম্পিটিশনটা 4 মাস টাইম দিছে। যারা হচ্ছে লেভেলের প্রোগ্রামার, আপনি যখন কানেক্ট থাকবেন তখন গুগল থেকে, ক্যাগল থেকে, ম্যানলে থেকে আপনার কাছে মেইল আসবে যে আপনি যখন আপনি প্রোগ্রামার, এই যে টাইম ফ্রেম দেওয়া আছে 2 দিন আগে পোস্টটা হয়েছে, হ্যাঁ, কম্পিটিশনটা 4 মাস টাইম আছে। এই 4 মাসে পুরো ডেসক্রিপশন দিয়ে আমাকে কি বের করতে হবে সম্পূর্ণ বলে দেওয়া আছে। এবং সেটা করে আমি জাস্ট এদের কাছে যখন সাবমিট করবে, যে কোডটা কিন্তু এখনো অনেকে হইতেছে গিয়ে জাস্ট দেখতেছে, 17 ঘন্টা আগে একজন আপডেট করছে। তো যেই ফাংশনটা এদের ওভারভিউকে সাকসেসফুলি স্যাটিসফাই করতে পারবে, সে আসলে মূলত এখান থেকে একটা অ্যাওয়ার্ড পাবে। এখানে সবকিছু বলে দেয়া আছে, ঠিক আছে? তো এরকম আপনি আহ, যখন কাজ শিখে যাবেন তখন আপনি হচ্ছে গিয়ে এই সুযোগগুলো আসবে, এই কম্পিটিশন গুলো, দেন মডেল ফাংশন গুলো আপনি লিখে, এই যে অলরেডি একজন সাবমিট করছে, সো আপনি এরকম দেখতে পারবেন যে কে সাবমিট করছে, কি আসে বিষয়। ওকে, তো ডেটা সেট নিয়ে মূলত এটা হচ্ছে কথা। গত ক্লাসে আমরা ডেটা সেট কত রকমের হয়, মানে ইমেজ ডেটা সেট, ইমেজ ডেটা সেট যে যদি আপনি ধরন দেখেন, যে ইমেজ ডেটা সেটের ইমেজ টাইপ, ইমেজ টাইপ, আপনারা কি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? ইমেজ টাইপ, সো জি, দেখতে পাচ্ছি। মূলত ইমেজ টাইপ হয় হচ্ছে আপনার আপনার আমরা ইমেজ টাইপ হয় আপনার আহ, যেগুলাকে আমরা বলি হচ্ছে এক্স রে ইমেজ, দেন হচ্ছে হলো আপনার ডাইকম ইমেজ। তো এই ইমেজগুলো বিভিন্ন ধরনের, MRI ইমেজ। আপনি যদি ইমেজ ডাটা ইমেজ ডেটা টাইপ যদি লিখি আর কি, ইমেজ ডেটা টাইপ, এক একটা ইমেজের ডেটা টাইপের ফরম্যাট ওয়াইজ এক এক রকম হয়, যে জেপিইজি, PNG, GIF, SVG, ওয়েব পি, AVIF। এটা হচ্ছে কি, মানে ওভারঅল ও একটা ডেটা টাইপ লিখছে। এখন যদি আমি আপনাকে লিখি যে মেডিকেল ইমেজ ডেটা টাইপ, কারণ মেডিকেলের ইমেজগুলো তো একটু সেন্সিটিভ হয়, এইটার ডাটা টাইপ আবার একটু ডিফারেন্ট ডিফারেন্ট। এই যে একটু দেখেন, আমি আমি আপনাদেরকে এই সব রকমের ডাটা সেট নিয়েই আর কি এই নেক্সট 3টা ক্লাস আমি দেখাবো। ডাইকম ইমেজ নিয়ে আমি দেখাবো। এই যে এখন যেটা আমি শুরু করছি গত ক্লাসে, সেটা হচ্ছে এইখানে আপনি যদি যায় দেখেন যে আপনার আহ, এইখানে ট্রেন টেস্ট ভ্যালিডেশনে আমি কিছু ডেটা রেখে দিছি দেখানোর জন্য। তো ট্রেনে যদি আপনি যান দেখবেন যে আমি যেহেতু বাইনারি ক্লাসিফিকেশন দেখাচ্ছি, যে নর্মাল চেস্ট অথবা নিউমোনিয়া আছে এমন চেস্টের ক্লাসিফিকেশন, এইখানে আপনি দেখেন প্রত্যেকটা ইমেজের এক্সটেনশন হচ্ছে .jpeg. এখন এইটা হচ্ছে নর্মাল ইমেজ, ঠিক আছে, মানে নর্মাল ইমেজ। এখন নর্মাল ইমেজ জেপিজি হোক, PNG হোক, কোনো সমস্যা নাই তো, মানে একটু আগে আপনি নর্মাল ইমেজ SVG হোক, যা হবে আপনি জাস্ট আপনার কোডিং লাইনে ওই ইমেজ টাইপটা খালি এখানে লিখে দিতে হবে, তাইলে ও ওই ইমেজটাকে ওই ফোল্ডার থেকে নিয়ে চলে আসবে, ঠিক আছে? image.open ফাংশনটা ইউজ করলেই কিন্তু আপনি নিয়ে আসতে পারেন। আমি গত ক্লাসে শুধু দেখাইছি যে আমি কিভাবে ডাটাটা গুগল ড্রাইভ থেকে নিয়ে আসতেছি আমার এইখানে কাজ করার জন্য, এটা আমি দেখাইছি। এখন আপনার আমরা ওয়ান আফটার ওয়ান যখন ডাটাগুলো দেখবো, তখন দেখবো যে আমরা ডাইকম ইমেজের উপরে আমি কাজ করব, দেন হচ্ছে আপনার সিটি স্ক্যান ইমেজের উপরে কাজ করে, যে আমি অলরেডি এক্স রে ইমেজ বা রেডিওগ্রাফি ইমেজের উপর কাজ শুরু করলাম, দেন MRI ইমেজের উপরে কাজ করতে নেক্সটে করব। সো এই সো আপনার এই ইমেজগুলো, দেন আরেকটা ইমেজ আছে হচ্ছে টিফ ইমেজ, এটাও আমি দেখাবো। টিফ ইমেজ, ঠিক আছে, এই যে ট্যাগেলড ইমেজ ফাইল ফরম্যাট, এটা এই এই ইমেজ ফাইল ফরম্যাটে বাইনারি ফরম্যাটে চলে আসে একটা ইমেজ। গত ক্লাসে আমি একটা ইমেজকে নিয়ে আসছিলাম, নিয়ে আসার পরে ওই ইমেজটাকে আমি আবার একটু প্লটিং করছিলাম, এবং এই প্লটিং আমি একটু গত ক্লাসে একটু ওভারভিউ করে নিচ্ছি।
প্লটিং করার পর আমি দেখাইছিলাম যে একটা ইমেজ, ধরেন আপনি সেট অফ ইমেজ পাওয়ার পর মেশিনকে ট্রেন করার জন্য আপনি ইমেজের সেটটাকে বাড়াবেন, মানে একটা ইমেজকে আপনি 5টা ইমেজ বানাবেন। তো একটা ইমেজকে 5টা ইমেজ বানানোর জন্য আমরা কি করি, ডাটা অগমেন্টেশন করি। আমি কি ইমেজকে বাড়াইতেই হবে মেশিন ট্রেন্ডের সময়? বিষয়টা কিন্তু তা না। বিষয়টা হচ্ছে যে আপনি অ্যাজ এ প্রোগ্রামার যদি মনে করেন যে আমার কাছে 100 ডেটা আছে, আমি 5টা করে বাড়াইলে 500 ডেটা হবে, সো আপনি অগমেন্টেশন করতে পারেন। অগমেন্টেড করার উপায় কি? অগমেন্টেড করার উপায়গুলো আমি এখানে একটার পর একটা দেখাইছি। সো এটার জন্য আমি ফার্স্টে দেখালাম যে অগমেন্টেশন করতে গেলে একটা ইমেজের কতগুলো কম্বিনেশন, মানে টেনসার ফ্লো আমি ইউজ করা শিখাইছিলাম ফার্স্টে। দেন দেখাইছিলাম যে একটা ইমেজের প্রত্যেকটা পিক্সেলের একটা ডাইমেনশন থাকে, 3x3 ডাইমেনশনের। ও কি করে, ম্যাট্রিক্স তৈরি করে। সো একটা ইমেজ আমি এখানে জাস্ট ইনপুট নিয়েছিলাম গত ক্লাসে, নিয়ে ওই ইমেজের আমি অ্যারেটা দেখাইছি, এবং অ্যারেটার ভিতরে আমার কিন্তু শেপ দেখেন আপনি এখানে 1858টা পিক্সেল, 290টা মানে আমার প্রত্যেকটা পিক্সেলকে সে ডাইমেনশন নিয়ে আসছে 2093 ডাইমেনশন, মানে এতগুলা রো, এতগুলা কলাম এসে নিয়ে আসছে। এখন এই যে কম্বিনেশন ডাটা, মানে এটা তো একটা আপনার, এই কম্বিনেশনের ফ্রেমে এই অ্যারেতে এই ডাটা সেটটা আছে। এখন এই ডাটা সেটটাকে আমি গত ক্লাসে দেখাইছিলাম যে আমরা এইটাকে একটা শেপের মধ্যে নিয়ে আসতে পারি। সো আমার একটা পুরো এই যে এই ব্র্যাকেটের মধ্যে কিন্তু আমি পুরো ইমেজের এই ডাইমেনশনটাকে দেয়, এই পুরোটা আমার এখন একটা ইমেজ হয়ে গেল। দেন আমি প্রত্যেকটা ইমেজের ফার্স্টে আমি ইচ্ছা করলে ওইটাকে জুম করতে পারি। একটা ইমেজকে আমি 5টা ইমেজ বানাইলাম, মানে আবার আমি ওইটার ব্রাইটনেস বাড়াইতে পারি। দেন আমি ওইটার হরাইজন্টাল ভার্টিক্যালি আমি ওইটাকে বাড়াইতে পারি, ওইটার শেয়ার রেঞ্জিং করতে পারি। এই অ্যাপ্রোচগুলো হচ্ছে অগমেন্টেশন অ্যাপ্রোচ। তারপর আমরা দেখাইছিলাম যে ইমেজের পিক্সেলকে আমি ট্রান্সফর্ম করতে পারি। ট্রান্সফরমেশন মানে হচ্ছে রো কলাম হয়ে যাবে, কলাম রো হয়ে যাবে। এখন আমি এটা করলেও আমার মানে মূল যেই ইমেজটা থাকে ওই ইমেজের কোনো পরিবর্তন আসে না, সেটাই গত ক্লাসে আমি দেখাইছিলাম। সো এইখানে দেন আমি এখানে একবারে এই ডেটা জেনারেট করার জন্য ট্রেন ডেটা জেনারেশন দিয়ে আমি ইমেজ ডেটা জেনারেটর ফাংশনের ভিতরে আমি জুম, শেয়ার, ভার্টিক্যাল ফ্লিপ, ফ্লিপ মোড, একদম আমি 4টা অগমেন্টেশন টেকনিক অ্যাপ্লাই করে আমি ট্রেন জেনারেট করে ফেলছি। আবার টেস্ট জেনারেট করে, এখন এইটার মধ্যে কিন্তু আমার পুরো অ্যারেটা আছে, এর মধ্যে আমার পুরো অ্যারেটা আছে। এখন আমি কি করছি, আমি হচ্ছে গিয়ে ওই গত ক্লাসে যেটা করছি সেটা হচ্ছে যে ট্রেন টেস্ট ফোল্ডারের মধ্যে আমি সব ডেটাকে নিয়ে আসছি, এবং এই ডেটা সেট গুলোর ভিতরে এখন আমি ট্রেন সেট, টেস্ট সেট, ভ্যালু সেট, এইগুলোর ভিতরে আমি ভেরিয়েবলের ভিতরে কি করছি, আমার এই ট্রেন ডেটা জেনারেশনে ওই ডিরেক্টরি থেকে একটা একটা করে ডেটাকে আমি নিছি, নিয়ে ওইটা যেই সাইজ আমি বলছি ব্যাচ সাইজ, সাইজ অনুপাতে আমি ওইগুলা ট্রেনে রাখছি। ট্রেনে যেরকম আমার 2টা ক্যাটাগরি ছিল, একটা নর্মাল, একটা হচ্ছে নিউমোনিয়া। টেস্টেও 2টা ছিল, একটা নর্মাল, একটা নিউমোনিয়া। ভ্যালিডেশনও সেম। এখন আমি তো প্রথমে মেশিনকে ট্রেন করব, তার মানে আমার ট্রেন সেটের ডেটাগুলো দিয়ে সে ট্রেনড হবে। তারপর আমি তাকে ভ্যালিডেট করব, আমি মডেলটা কতটুকু ট্রেন্ড হইলো সেটা আমি ভ্যালিডেশনের জন্য আবার একটা ডেটা সেট রেখে দিছি। এখন আমার কতগুলো ডেটা সেট আছে দেখবেন, অগমেন্টেশন হওয়ার পরে যে ট্রেন ডেটা জেনারেশনের যে টেকনিক, এই টেকনিকটা অ্যাপ্লাই করার পরে এই ট্রেন ফোল্ডারে আমার ইমেজ ছিল যতগুলো, সে প্রত্যেকটা ইমেজ তখন হয়ে গেছে হচ্ছে 5231টা ইমেজ হয়ে গেছে। আসলে আমার এতগুলো ইমেজ ছিল না, আমার ইমেজ ছিল কিন্তু প্রত্যেকটা ফোল্ডারে অল্প। দেন আমার ইমেজটাকে বেড়ে এখন এত ইমেজ হয়ে গেছে। আবার ওইখানে যতগুলো ইমেজ ছিল এতগুলো ইমেজ, যেমন প্রত্যেকটা ফোল্ডারেই এখন আমার 2টা করে ক্লাস, এত করে করে ইমেজ আছে। এখন নর্মালকে 0 দিয়ে এবং নিউমোনিয়াকে 1 দিয়ে আমি ডিটেকশন শুরু করতেছি। এই হচ্ছে গত ক্লাসে আমরা টেনসার ফ্লো মডেলের সিকোয়েন্সিয়াল দিয়ে কয়েকটা টেনসার ফ্লোর কেরাসের লেয়ার নেওয়ার জন্য আমি এই দেখেন কনভলিউশনাল 2D, ম্যাক্স পুলিং 2D, ফ্ল্যাটেন, ডেন্স, ড্রপ আউট। এখন আপনারা তো ড্রপ আউট এবং ডেন্স তো আপনারা বুঝছেন, পারেন, কিন্তু মাঝখানে যেই নতুন করে লেয়ার যে অ্যাড হইলো, এই যে এই 3টা লেয়ার, একটা হচ্ছে কনভলিউশন লেয়ার,
একটা হচ্ছে মানে পুলিং লেয়ার, একটা হচ্ছে ফ্ল্যাটেন লেয়ার। এইটাই হচ্ছে আসলে মূলত সিএনএন আর্কিটেকচার, আরএনএন আর্কিটেকচারের জন্য এটা কিন্তু হচ্ছে একটা অ্যাপ্রোচ। ঠিক আছে। এই অ্যাডাম আপনারা অলরেডি জানেন, সিকোয়েন্সিয়াল আপনারা জানেন, এটা হচ্ছে ফিড ফরওয়ার্ডের জন্য কাজ করে। এটা হচ্ছে আপনার ওই ব্যাক প্রপাগেশনের ক্যালকুলেশনের জন্য কাজ করে। শুধু আপনাকে এখন কনভলিউশন 2D ম্যাক্স পুলিং অন ফ্ল্যাটেনটা আপনাকে বুঝতে হবে। সো এই হচ্ছে আপনার ইমেজের সিএনএন আর্কিটেকচারে এই তিনটা জিনিস থাকে। একটা হচ্ছে ওই ইমেজকে কনভুলেট করে, আরেকটা হচ্ছে ওই ইমেজকে ওই কনভুলেশন করার পর একটা একটা করে পুল করে, ইমেজের পিক্সেল গুলোকে পুল করে। দেন সে আবার এই আর্কিটেকচারে দেখবেন যে আপনার সিএনএন আর্কিটেকচার যদি আমি শুধু লিখি, এখানে শুধু সবকটা বাদ দিয়ে আগে সিএনএনটা আপনাকে যদি শুধু দেখাই, এই যে সিএনএন আর্কিটেকচার একটু ইজি, এই যে এইটা একটু দেখ। ইমেজটাকে একটু বড়। আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি, একটু ছোট, বাট দেখতে পাচ্ছি। এটাকে একটু বড় করতে চাচ্ছি। এখন কি দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। আপনার মূলত যেটা হয় যে টাইপিক্যাল কনভলিউশন নিউরাল নেটওয়ার্কের আর্কিটেকচারে আপনার এই যে ধরেন পুরো একটা ইমেজ, হ্যাঁ, এই ইমেজে সে কি করলো, এই যে একটা ছোট্ট একটা পিক্সেল নিল, ঠিক আছে, এভাবে পিক্সেল 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 করে পুরো ডাইমেনশনটা হইলো, এটাকে বলে কনভলিউশন। এবং দেখেন কনভলিউশন প্লাস রেলু, তো আপনি তো অলরেডি রেকটিফাইড লিনিয়ার ইউনিট অ্যাক্টিভেশন ফাংশন সম্বন্ধে আপনার আইডিয়া আছে। ও মূলত কি করে, এই পিক্সেলের একটা ক্যালকুলেশন করে সে ওইখান থেকে আবার একটা এই পুরোটার মধ্যে আবার ওইটার একটা খণ্ডকে সে পুল করে। এইভাবে করে আবার পুরোটা একটা পুলিং হয়, সেইখান থেকে আবার কনভলিউশন করে। এখন আপনি এই এটা তো একটা 2 ডাইমেনশন ইমেজ। আপনি যখন 2 ডাইমেনশন ইমেজের কাজ পারবেন, তখন আপনার জন্য 3D ইমেজের কাজ পাওয়াটা খুব সহজ হয়ে যাবে, কারণ 3D ইমেজ আসলে মূলত 2D ইমেজ থেকেই তৈরি হয়। তো 2D ইমেজের, 2 ডাইমেনশনাল ইমেজের পিক্সেলগুলোতে আপনি যতগুলো কনভলিউশন লেয়ার দিবেন, ওইটার জন্যই আমি এখানে একটা মানে ফাংশন ইউজ করব, যেটার নাম হচ্ছে এই যে কনভলিউশন 2D। আর ওই পুলিং করার জন্য আমি ইউজ করব হচ্ছে ম্যাক্স পুলিং 2D। এখন এটা আপনি কি একটা ইউজ করবেন না একাধিক ইউজ করবেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। কোনটা করলে ভালো, এটা কোড করার সময় আমি আপনাকে বলবো। যে বেশি কনভলিউশন করলেও আমার মডেলটা ওভার ট্রেন্ড হয়ে যেতে পারে। সো কনভলিউশন করার ক্ষেত্রে আমি কি করি, অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করব, এটা একটু মাথায় রাখবেন। আর আমি পুলিং করব, প্রত্যেকবার কনভলিউশন করার পর পরে আমি পুলিং করব, আবার কনভলিউশন করব, আবার পুলিং করব। এখন এইখানে দুইবার একবার, দুইবার কনভলিউশন এন্ড পুলিং হয়েছে। দেন আপনি যে ডেটা সেটটাকে পাবে সেটা তো একটা অ্যারে আকারে থাকবে। সো এই লাস্ট পুলিং এর যে ক্যালকুলেশন, সেই অ্যারেটাকে যদি সাজানো হয়, তখন দেখা যাবে এটা 20,000 30,000 ডেটার একটা বিগ অ্যারে তৈরি হবে উইথ ভ্যালুস। এবং তখন এই অ্যারে গুলোকে ফুললি কানেক্টেড হিডেন লেয়ার্স তৈরি করবো আমরা, ঠিক সিএসভি ফাইলের জন্য যেভাবে হিডেন লেয়ার্স তৈরি করছি, এখানেও ফুললি কানেক্টেড আমি একটা ফ্ল্যাটেন হিডেন লেয়ার্স তৈরি করব, যেখানে সে মূলত ক্লাসিফিকেশনের জন্য সে
ওই হিডেন লেয়ার্স এর মধ্যে ক্যালকুলেটটা করতে থাকবে, ব্যাক প্রপাগেশন ইউজ হবে, এখানেও আমি অপটিমাইজার ইউজ করব। দেন আমার এই ক্যালকুলেশনটা লাস্টে ফাইনালি যদি আপনার মাল্টি ক্লাসিফিকেশন হয় ইমেজের ক্ষেত্রে, তখন সফট ম্যাক্সটা খুব ভালো কাজ করে। এখন আমি কি শুধু সফট ম্যাক্স ইউজ করবো নাকি অন্য কোনো আমি ফাংশন ইউজ করতে পারবো? সময় আসলে আমি বলে দিব যে আমার কোন কোন ফাংশন কাজে লাগে। আচ্ছা, দেন এইখান থেকে কিন্তু আমার এই পুরো এরোপ্লেনের ইমেজটাকে সে যখন ড্রাফটিং করবে, দেন এইখান থেকে সে হচ্ছে এখানে যদি আপনার তিনটা আপনার ধরেন প্লেনের কিছু ছবি, দেন হচ্ছে আপনার ট্রেনের কিছু ছবি, বাসের কিছু ছবি দিলেন, দেন ইমেজ অটোমেটিকলি যদি টেস্টিং ডাটা দেন, সে তখন ডিটেক্ট করতে পারবে যে ওকে এটা হচ্ছে প্লেন। বাট কত পার্সেন্ট ডিটেক্ট করতে পারবে সেটা আমরা আবার বের করতে পারবো। সো এই কনভলিউশন এন্ড পুলিং আর্কিটেকচারটা আপনি একটু মাথায় রাখবেন। এবং এইটাই মূলত হচ্ছে আরএনএন বলেন, ইয়েলো বলেন, ভিট বলেন, সেটার বেসিক এই ডেন্স যে লেয়ারটা তৈরি হয় ভিতরের যে লেয়ারটা, এটি হচ্ছে। এখন আপনি যখন মডেলটা দেখেন, আপনি দেখেন আমি এখানে মডেল আপনি বলে দিচ্ছেন সিকোয়েন্সিয়াল, যেটা একটু সামনের দিকে ক্যালকুলেশন হবে। মডেল অ্যাডে দেখেন আপনি এর আগে যখন আপনি এএনএন আর্কিটেকচার আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের সিএসভি ফাইলের জন্য বানাইছিলেন, তখন কিন্তু আপনি কনভলিউশন ফাংশন ইউজ করেন নাই। কিন্তু এখন আপনি কনভলিউশন ফাংশনটা ইউজ করবেন, সেটার মধ্যে আপনি একটা ফিল্টার দিবেন, যেটা আমি গত ক্লাসে দেখাইছিলাম, যে ফিল্টারটা আপনার হচ্ছে সাইজ বলে দেওয়া থাকবে যে আমি এত ফিল্টার করব এটাকে, যে এতটা আমি ফিল্টার করে ডেটাটা নিব, এবং এটার একটা কার্নেল সাইজ দেওয়া থাকবে। এবং অ্যাক্টিভেশন ফাংশন আমি আপাতত রেলু দিছি, যেহেতু আপনার এটার সাথে অভ্যস্ত। প্যাডিং হচ্ছে আপনার যতটুকু সে পিক্সেলটাকে নিবে, প্যাডিং তার হচ্ছে চারপাশের কোণাটা, ওইটা সব কয়টা সেম প্যাডিং এসে নিবে। ইনপুট শেপ এত পিক্সেল বা এত পিক্সেল, এখন এত পিক্সেল আমি কেন বললাম, কারণ আমার যদি ইমেজ 500টা ইমেজ হয় এবং এটার ডাইমেনশনটা আমার সেম ডাইমেনশনই কিন্তু ইমেজ থাকা লাগবে। আমার এইখানে যে ইমেজটা, এইটার ডাইমেনশন আর হচ্ছে আমার এই ইনপুট ডাইমেনশন কিন্তু সেম থাকা লাগবে, ইনপুট শেপ। সো ইনপুট শেপটা আমাকে বানায় নিতে হবে। ঠিক আছে, আমার ইনপুট শেপ কত আছে আমার একটা ইমেজ থেকে, আমি এখানে গত ক্লাসে বোধহয় বের করছিলাম 500 × 500 × 3, যেটা ইনপুট শেপটা এরকম ভাবে আমার দেয়া থাকে। আচ্ছা, নো ইস্যু, আমার ডাইমেনশন যাই থাকুক, ও ওই ইমেজটাকে 500 × 500 × 3 এই অ্যারে আকারে সেই ইমেজটার ওই একটা করে পিক্সেলকে সে পিক করবে। সো এটা হচ্ছে আমার এই পিক্সেলটাকে পিক করলো, দেন ম্যাক্স পুলিং করলো, যেটা পুল সাইজ 2 × 2, ও এই ডাইমেনশনে একটা করে পুল করবে, আবার কনভলিউশন করবে। সো 64 বার ওই পুরো মডেলটাকে সে ঘুরাবে ফিল্টারিং করার জন্য, আবার কনভলিউশন করবে, পুলিং করবে, আবার কনভলিউশন করবে, পুলিং করবে। সো এই তিনটা লেয়ার হচ্ছে আমার কনভলিউশন লেয়ার। কথাই বুঝতে পারছি? এই লেয়ার গুলো হচ্ছে আমার কনভলিউশন এন্ড পুলিং লেয়ার, এই কন্টিনিউয়াসলি তিনটা লেয়ার। দেন আমি এটাকে ফ্ল্যাটেন করব, মানে একটা অ্যারে আকারে সাজাবো পুরো ডাটাটাকে। দেন ওইটার মধ্যে এবার হচ্ছে আমি হিডেন লেয়ার দিচ্ছি, এই দেখেন এই ডেন্স, এটা হচ্ছে আবার সেম ওই আগে আপনি যেটা এএনএন এ ইউজ করছেন ওইভাবে আপনি হিডেন লেয়ার একটা দিবেন না একাধিক দিবেন, এটা আপনার ব্যাপার। এখানে হিডেন লেয়ার দেওয়া হচ্ছে মাত্র একটা। ঠিক আছে, আর আউটপুট লেয়ার একটা আপাতত। এই আউটপুট লেয়ারে আমরা ওখানে অ্যাডাম ইউজ করছিলাম, এন অ্যাডাম ইউজ করছিলাম, এসডিজি ইউজ করছিলাম, অ্যাক্টিভেশন ফাংশন, অনেক কিছু। যেহেতু এখানে হচ্ছে আমি বাইনারি ক্লাসিফিকেশন করতেছি, এখানে সফটম্যাক্স তো মাল্টি ক্লাসের জন্য ভালো। সো এখানে আপনি অন্য যে কোনো একটা অ্যাক্টিভেশন ফাংশন যেটা বাইনারি ক্লাসিফিকেশন করে, সেরকম যে কোনো একটা ইউজ করলেও হয়। সো এখানে আমি সফটম্যাক্সটা দিয়ে দিলাম আপাতত। সো কম্পাইল করার জন্য আমি বলে দিলাম এটা ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি, যদিও আমার ক্যাটাগরি আছে মাত্র দুইটা। ঠিক আছে, সো আপনি ইমেজের ক্ষেত্রে সবসময় ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি থাকাটা ভালো। কারণ কি, কারণ আপনার এখানে দুইটা থাকুক, তিনটা থাকুক, পাঁচটা থাকুক, সে কোনো সমস্যা নেই, পুরো ইমেজগুলোকে সে আলাদা আলাদা ক্যাটাগরিতে নিয়ে কাজ করবে। আর অপটিমাইজার অ্যাকুরেসি তো আপনি জানেনই। সো আজকে আমরা আসলে এইখান থেকে স্টার্ট করব, যে আমরা মূলত এই যে মডেল ট্রেন করার যে ইস্যুটা, এইটা একটু আমরা শিখে ফেললাম যে আমি কিভাবে আসলে মডেলটাকে ট্রেন করব। এখন যদি আমি মডেলটাকে ট্রেন করি, তাহলে আমি জাস্ট সিম্পলি আমার এই এটা কানেক্ট করে আমি রান করি। আমরা গত ক্লাসে এই পর্যন্ত আসে আমরা একটু সিএনএন আর্কিটেকচারটা বোঝার জন্য আমরা গত ক্লাসে শেষ করছিলাম। ওকে, আমি যেহেতু
রান স্যার একটা টাইম, কোশ্চেন রান অল। করতে পারি কি? হ্যাঁ মিশকাত, স্যার, যে কনভলিউশন করতেছে আর পোলিং করতেছে, এটা মূলত ওই ইমেজটার পিক্সেলটাকে অ্যাকুরেট ভাবে মানে পরের নিচ্ছে। লেয়ারে শো করে। হ্যাঁ, আচ্ছা, এটার এটার জন্য রাইট। If you're working with data in Python, eventually you'll আচ্ছা, এটা পুরোটা রান দিছি, রান হইতে হইতে আপনাদেরকে একটু দেখাই দিই। আপনারা এই র্যামের উপরে ক্লিক করলে দেখতে পাবেন এই মুহূর্তে আমার কোল্যাবে ফ্রি দেওয়া আছে হচ্ছে 12 জিবির মতন র্যাম। দেখতে পাচ্ছেন কিনা ডান সাইডে উপরে ডিস্ক দেওয়া আছে হচ্ছে 107 জিবি। সেইখানে আমি ওদের মানে যেটা হচ্ছে ভার্চুয়াল হার্ড ডিস্ক সেটা ইউজ করতেছি 39 জিবি, এবং হচ্ছে র্যাম ইউজ করতেছি অলমোস্ট 2 জিবির মতো। সো আমি যেহেতু আপনার জেপিজি ইমেজ নিয়ে কাজ করতেছি, সো সামনের দিকে যখন আমি আরো, এখন তো জাস্ট গ্রে স্কেল ইমেজ, গ্রে স্কেল সাদা কালো, সো সামনে যখন কালারফুল ইমেজ নিয়ে কাজ করব, সো তখন কিন্তু আমার এখানে জিপিও লাগবে, ঠিক আছে, মানে গ্রাফিক্যাল প্রসেসর ইউনিট লাগবে। সো আমি অল্প ইমেজ নিয়ে কাজ করব যাতে ফ্রি ভার্সনই আমরা করতে পারি। যখনই এটা আপনার পেইড ভার্সন আসবে তখন আপনি আসলে ওই রোবো ফ্লোতে গিয়ে কাজ করতে হবে, যে ওইখানে আবার একটা নির্দিষ্ট জিবি ওরা ফ্রি দেয়, অথবা ক্যাগেলে আপনি কাজ করতে পারবেন। কিন্তু যখন আপনি কোল্যাবেই কাজ করতে যাবেন তখন কিন্তু আপনাকে এটা প্রো কিনে নিতে হবে কাজ করার জন্য, ঠিক আছে। ওকে, আমার সব রান হয়ে গেল, আমার মডেল বিল্ড হয়ে গেছে। সো আমি যদি এখন নর্মালি আমার মডেলটাকে দেখি যে আমার মডেলটা বিল্ড হয়ে গেছে। সো মডেল সামারি, আমি যেইভাবে আসলে মডেলটা তৈরি করব আমার মডেল সামারি তো ঠিক সেইভাবেই আসবে। আমি যা যা বলছি সেইভাবে, যেই পিক্সেলে বলছে দেখেন, ও 50 বাই 50 64 ও অ্যারে নিছে, মানে 64টা নিছে। ওইখান থেকে সে 250 বাই 250 64 নিছে, এটা অটোমেটিক্যালি আমি বলি নাই। দেন আবার সে কনভলিউশন 2 ডাইমেনশন আবার সেকেন্ড লেয়ারে করতেছে, আবার পুলিং করতেছে, দেখেন পুলিং এ কমে আসতেছে, দেন আবার ইয়ে ম্যাক্স পুলিং 2 ডাইমেনশন করতেছে 62 বাই 62, এটা অটোমেটিক্যালি করতেছে। সো আমি এখানে কিন্তু ওর সাইজ ডাইমেনশন বলি নাই, কিন্তু অটোমেটিক্যালি ওই জিনিসটাকে সে রিডিউস করে একটা মডেল সামারি দাঁড় করাইছে যে আমারটা এইভাবে কাজ করবে। এখন আপনি যদি এই মডেল সামারিতে ভালো মানে মনে করেন যে না এই সামারিতে আমি চেঞ্জ করব, তাহলে আপনি এই সামারিটাকেও চেঞ্জ করতে পারবেন। সো আমি একটা জিনিস একটু আপনাদের সাথে মানে এখন তো ইয়ে একটা ব্রেক নিব আমরা 15 মিনিটের। সো এরপরে আমরা যেটা এসে করব সেটা হচ্ছে কল ব্যাক, মানে যেহেতু ইমেজ নিয়ে কাজ করতেছি আমাদের এক্সেল শিটে এটা দরকার ছিল না, বাট এখন আমাদের লাগবে, কারণ আমি যখনই কাজ করা শুরু করব তখন এই মডেলটা ট্রেন্ড হইতে অনেক টাইম নিবে। তখন আমাকে আসলে কল ব্যাক দিয়ে ওই ডাটাটাকে স্টোর করে আমাকে গুগল ড্রাইভে যতটুকু কাজ হয়, ধরেন আমার কোনো মডেল ট্রেন্ড হতে সময় লাগলো ধরেন 3 ঘন্টা, তো আমি 1 ঘন্টা পর আমার দেখা গেছে যে আমার নেট চলে গেছে, অথবা সার্ভার প্রবলেম হয়েছে, অথবা ডেস্কটপ অফ হয়ে গেছে, অথবা রাত অনেক হচ্ছে আমি ঘুমায় গেছি। সো ওই মেশিন যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে যতটুকু কাজ হয়েছে মডেলটা ট্রেন্ড হয়েছে অতটুকু আমি গুগল ড্রাইভে সেফ রাখবো, এটা হচ্ছে কল ব্যাক। সো আমরা 15 মিনিটসের ব্রেক নিই, দেন আমরা আচ্ছা, এখন আমরা যদি কল ব্যাক করি তাহলে আমাদের কি লাগবে? আমাদের কল ব্যাকের জন্য টেনসর ফ্লো ক্লাসের কল ব্যাক নামেই একটা লাইব্রেরি আছে। আমরা জাস্ট সিম্পল ওই টেনসর ফ্লো ডট কেরাস দিয়ে কল ব্যাকটাকে ইম্পোর্ট করব, এবং আমি ফাইল পাথটা বলে দিব। এখন ফাইল পাথ আমি কোথায় রাখবো? সাপোজ আমি আমার ফোল্ডারের নেম আমি 14th ক্লাসের ভিতরে আমি রাখবো, ঠিক আছে, কি নামে রাখবো সেই নামটা আমি বলে দিব। সো আমি যখন এই কোডটা রান করাইছি তখন এই চেট লগসটা ছিল না, আপনারাও আপনাদের ফোল্ডারে
যখন নিজের একটা ফোল্ডার করবেন, শুধু ডাটা সেটটা আপনি আপনার মতো একটা ডাটা সেট আপলোড দিলেন, ছোট্ট একটা ডাটা সেট, আপাতত ট্রেনিং এর জন্য মাত্র শুরু হচ্ছে আপনাদের ইমেজ ক্লাসিফিকেশন। সুতরাং এই সপ্তাহটা আপনারা গত ক্লাস এবং আজকে ক্লাসে আমি যা করাচ্ছি সেটা আপনারা নিজেরা নিজেদের গুগল ড্রাইভের ফোল্ডারে আপলোড করে আপনি জাস্ট ওই কোডটা রান করাবেন এবং লাইন বাই লাইন নিজে একটু বোঝার চেষ্টা করবেন যে আমি আসলে কিভাবে কাজটা করতেছি। সো এক সিম্পল এই লাইন কিভাবে নিতে হয় আপনারা জানেন, আমি পাথটা জাস্ট এখানে কপি করে বসাই দিছি। আমাদের যেহেতু আমরা এই কপি করতে পারি পাথ, সুতরাং এই পাথ আমি বসাই দিলাম যে আমি চেস্ট ডট কেরাস নামে আমি একটা ফাইল পাথ তৈরি করব, চেস্ট এক্সরে ডট কেরাস নামে। খুব ভালো করে খেয়াল করেন, এই কেরাস, এই চেস্ট এক্সরে ডট কেরাসটাই কিন্তু আমার মডেলের নাম। ঠিক আছে, আমি যে মডেলটা বিল্ড হবে সেইটার নাম হবে চেস্ট এক্সরে ডট কেরাস। আমরা এর আগে যখন মডেল বিল্ড করছিলাম এক্সরের জন্য তখন পিএলটি আমরা করছিলাম, ডট পিএলটি ডট H5। সো যে কোনো মডেলই আপনি করতে পারেন এবং কলব্যাক আমি আগেও দেখাইছিলাম। সো চেস্ট এক্সরে করে এই চেক পয়েন্ট দিয়ে আপনি কলব্যাক ডট মডেল চেক পয়েন্ট দিয়ে ফাইল পাথটা বলে দিলে অটোমেটিকলি সেটা আপনার ওই স্পেসিফিক জায়গাতে ওইটা, এই যে দেখেন চেস্ট এক্সরে ডট কেরাস নামে এই যে একটা ফাইল জেনারেট হইলো, এইটি আসলে মূলত সেই আপনার মডেল, এআই মডেল, যেটাকে আমি আমার কোনো একটা হার্ডওয়্যারের মাইক্রো কন্ট্রোলারের ফ্ল্যাশ মেমোরিতে যখন আমি এটাকে নিব, এটার ওয়েট কত, আপনি যদি এটার প্রপার্টিটা একটু দেখেন যে এটার ওয়েট কত। সো এইটার ওয়েট আমি একটু, আপনারা ডাউনলোড করবেন, করে দেখবেন যে এটার ওয়েট কত আসে। নট মোর দেন, যদি অনেক ভারী বা কালারফুল ইমেজ দিয়ে মডেলকে ট্রেন করা হয় তাও ধরেন 2 MB মতন আমার মানে মডেলের সাইজটা হয়। সো এখন মাইক্রো কন্ট্রোলারের অনেক কন্ট্রোলার চলে আসছে যেটা 8 MB। সো এই যে চেস্ট এক্সরে ডট কেরাস দেখেন 181 MB হয়ে গেছে। হ্যাঁ, সো এই ফাইলটা কিন্তু আমি মাইক্রো কন্ট্রোলারে রাখতে পারবো না, বাট এখন যেহেতু ফার্স্ট টাইম আপনারা এটা আগে শেখেন, এটাকে কিভাবে টিপ করতে হয় এগুলো আমি পরে দেখাই দিব। সো আপাতত আমি চেক পয়েন্ট করে এই যে চেক পয়েন্টের মধ্যে আমি জিনিসটাকে রেখে দিলাম। তার মানে আমার এই চেক পয়েন্টটা কিন্তু আমার হচ্ছে সেই কলব্যাক। ঠিক আছে, আর এই ফাইলের মধ্যে অলরেডি এটা যতবার আমি কোড রান করাবো শুধু এই চেক পয়েন্ট ধরে কল করার সাথে সাথে সে ওই ফাইল পাথ থেকে মডেলটাকে নিয়ে চলে আসবে। কথা কি বুঝতে পারছি সবাই? এটা হচ্ছে আমার কলব্যাকের চেক পয়েন্ট। এখন আমি চেক পয়েন্টটাকে দিয়ে আমি হচ্ছে যে আমার মডেলটাকে লক করব, এটাকে বলা হচ্ছে লক করা। এই চেক পয়েন্টে আমি মডেলটাকে লক করব। ঠিক আছে, সো মডেলটাকে লক করার জন্য আমি কি করব, আমি ডেট টাইম নিয়ে নিব এবং লট ডিরেক্টরি নামে আমি একটা ডিরেক্টরি তৈরি করব, এই যে চেস্ট লক্স নামে, যে আমার যখন মডেলটা ট্রেন হইতে থাকবে তখন হচ্ছে যে এটা কত সময় পর্যন্ত ট্রেন হইলো সেটার স্টার্ট টাইমটা অটোমেটিকলি যে ইয়ার মান্থ ডেট এবং আওয়ার মান্থ সেকেন্ড, সরি আওয়ার মিনিট সেকেন্ড, এই পুরো ক্যালকুলেশনটা আমার পিসির যে টাইম দেওয়া থাকবে সেই টাইম ওয়াইজ সেটা অপারেটিং সিস্টেমের পাথ ধরে সেই ডাটাটা লক ডিরেক্টরিতে চলে আসবে এবং সেইটা আবার এই যে দেখেন চেস্ট লক্স, আপনি এখানে যেই নাম দিবেন এইখানে অটোমেটিকলি সেই নাম আকারেই রেডি হয়ে যাবে। প্রথমে আপনি এটা থাকবে না, এটা থাকবে না, বাট আপনি জাস্ট কোডটাকে বুঝে বুঝে রান করাবেন, দেখবেন যে অটোমেটিকলি ওই ডিরেক্টরিতে আপনার ওই ওইটা অলরেডি যেই কলব্যাক আপনি চেক পয়েন্টটা যেই নামে কলব্যাকটা তৈরি করছেন এই কলব্যাকের চেক পয়েন্ট আকারেই দেখবেন এই যে কলব্যাকটা দিয়ে আপনি যখন এই লগ ডিরেক্টরি করবেন তো অটোমেটিকলি এটা টেন্সার বোর্ড একটা অটোমেটিকলি ওই টেন্সার বোর্ডে কলব্যাকটা ধরে রাখবে। ঠিক আছে, তার মানে এইটা আপনি তৈরি করলেন হচ্ছে ওই ডিরেক্টরি থেকে আপনার আপডেটেড মডেলটাকে নিয়ে আসার জন্য লগ ডিরেক্টরি, যেটা কলব্যাক থেকে নিয়ে আসবেন, আর এইটা হচ্ছে ওই মডেলটা ট্রেন্ড হয়ে হয়ে ওই স্পেসিফিক পাথে ওইটা সেভ হইতে থাকবে। এখন আপনি যখন মডেলকে রান করাবেন তো সিম্পলি আপনারা যেভাবে সিএসভি ফাইলে মডেল রান করাইছেন ওইভাবে আপনি একটা হিস্ট্রি নেন,
ওই হিস্ট্রির মধ্যে মডেল ডট ফিড দিয়ে আপনি এক্সে কি রাখছিলেন, আপনার ট্রেন সেটটা রেখে দেন। যেই ট্রেন সেটটা আপনি রাখতে চাচ্ছেন, আপনি ওই অগমেন্টেড করা, আমার এখানে ট্রেন সেট অলরেডি রাখা আছে, হলো ট্রেন সেটের মধ্যে অগমেন্টেড করার পরে পুরো ডিরেক্টরিটা আছে। টেস্ট সেটের মধ্যে আছে 624টা এবং ভ্যালিডেশনের জন্য আছে 16টা। এটাকে আমরা, যেহেতু এটা একটা এখন ইমব্যালেন্স ডেটা সেট আছে, থাকুক, কোনো সমস্যা নেই, আমরা এটাকে পরে ব্যালেন্স করাও শিখবো নেক্সট ক্লাসে। বাট আপাতত আপনি এই বেসিক জিনিসগুলো শিখেন, যে কলব্যাকটা হচ্ছে, মডেলটা লগ হচ্ছে, এবং এই ট্রেন সেট আমি বলে দিছি। ইপোক তো আপনারা অলরেডি জানেন কয়টা করে নিতে হবে। শাফল করা মানে হচ্ছে আমি ট্রু করে দিছি, মানে ও ট্রেন সেটের পুরো মডেলটা থেকে মানে পুরো ডাটা সেটটা থেকে সে শাফল করে নিবে। শাফল তো বুঝছেন, মানে এলোমেলো ভাবে, র্যান্ডম ভাবে মিলে, মানে সে একটা জায়গা থেকে নিবে না, বিভিন্ন জায়গা থেকে সে ডেটাটাকে নিয়ে। এবং ভ্যালিডেশন ডেটা হিসেবে আমি টেস্ট ডেটা সেট দিছি। আপনি টেস্ট ডেটা সেট না দিয়ে আপনি ভ্যালিডেশন ডেটাটা দিতে পারেন, কারণ টেস্ট ডেটা সেট আমরা পরে আবার টেস্ট এভালুয়েশনের জন্য লাগবে। ওই যে আমরা যেটা কনফিউশন ম্যাট্রিক্স বের করি, কনফিউশন ম্যাট্রিক্সে ট্রু পজিটিভ, ফলস পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস নেগেটিভ বের করলেই কিন্তু আমার সব রকমের ইভালুয়েশন ম্যাট্রিক্স চলে আসে। সেগুলো আমি সব আগের ক্লাসগুলোতে দেখাইছি, যে স্পেসিফিটি, সেন্সিটিভিটি, F1 স্কোর, দেন প্রিসিশন, রিকল, সব আমরা বের করতে পারবো যদি আমরা কনফিউশন ম্যাট্রিক্স পাই। সো আপনি এখানে ভ্যালিডেশন ডেটাটা দিতে পারেন, যেহেতু উপরে দিয়াই আছে। দেন আপনি এই যে কলব্যাকটা, এই যে কমা দিয়ে কলব্যাকটা বলে দেন, যে আমার কলব্যাকটা হচ্ছে কিভাবে, কলব্যাক ইকুয়ালস টু, আমার চেক পয়েন্টটাও বলে দেওয়া আছে কোথায় থাকবে, আর কোন জায়গা থেকে আমার এই টেন্সর বোর্ডে নিয়ে আসবে ডাটাটাকে, সেটাও আমি কমা দিয়ে বলে দিছি। এইটাই হচ্ছে আমার কলব্যাক। ক্লিয়ার? আর ভার্বাস হচ্ছে 1, মানে সে প্রতিবার রান করানোর সময় একবার করে নিবে। এখন যখন আমি মডেলটাকে রান দিব, তখন দেখেন যে ও আমার এই পুরো মডেলটাকে যতবার, এই যে মডেলটা যে ফিট হচ্ছে, এই ততবার ওই চেক পয়েন্টে সে ডেটাটাকে রাখতে থাকবে। ওই যে ডট কেরাস নাম্বার যে ফাইলটা, ওখানে আমার মডেলটা ট্রেন হয়ে হয়ে থাকতে থাকবে, এবং কল ব্যাক করে ও হচ্ছে সবসময় চেক পয়েন্টটা ধরে রেখে এই টেন্সর বোর্ডে কল ব্যাক করে করে ওই ডাটাটাকে আবার নিয়ে আসবে এইখানে। তার মানে এইটা হচ্ছে সে পাঠাচ্ছে গুগল ড্রাইভে চেক পয়েন্ট দিয়ে, আর টেন্সর বোর্ড কলব্যাক নামে যে ভেরিয়েবল, সেটা ওইখান থেকে আবার ডেটাটাকে সে এইখানে হিস্ট্রিতে আনবে। এই দেখেন, আমি যেহেতু 16টা ইপোক বলছি, সে এই যে ইপোক 1/60, এই যে এখন পুরো ইপোকটা রান করতেছে। ইট টেক্স টাইম। ইমেজ যখন আপনার মডেল ট্রেন্ড হবে, তখন আপনার কিন্তু 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টাও লাগতে পারে। দেখেন, ফার্স্ট ইপোকে সে ট্রেন্ড হতে এই পুরো দাগটা কিন্তু সে মানে কালারফুল হবে। সো আমি আপনাদেরকে এইটা অলরেডি আমি রান করাইছি, সো এটা আমি একটু আপনাদেরকে দেখাই দিই, যে এটা যখন রান করা শেষ হবে, আপনার ইমেজের মডেল ট্রেন করার ক্ষেত্রে নিজেকে একটু ধৈর্যশীল হতে হয়। যার কারণে আমি আপনাদেরকে এই সপ্তাহটা টাইম দিচ্ছি, যে আপনারা আগে এই কোডটাই রান করায় নিজেদেরকে ইমেজের উপরে কাজ করার জন্য নিজেদেরকে আগে একটু প্রস্তুতিটা নেন এই সপ্তাহের মধ্যে। এবং কোনো গ্যাপ থাকা যাবে না, লাস্ট ক্লাস আজকের ক্লাস মিলায় ইমেজের উপরে রেডি হয়ে যাওয়া। এই যে দেখেন, এই চেস্ট এক্সরে ইমেজটা আমরা যখন রান করাইছি এই আহ, গত ব্যাচের সময় আর কি, পুরোটা রান করানোর সময় আহ, ওই যে ওদেরও 2টা রান করানোর পর আমি স্টপ করে দিয়েছিলাম। এটা পুরোটা আমার রান করা আছে মেবি আপনার হচ্ছে CNN চেস্ট এক্সরে, এই যে এইটার মধ্যে। আপনারা আপনাদের মতন করে রান করবেন, কিন্তু এই পুরো রান করার পর আপনার হচ্ছে মডেলটা কল ব্যাক হওয়ার পর আউটপুটটা যেভাবে আসবে, এই যে দেখেন আপনার এই পুরোটা রান হবে। দেখেন, এই যে 307 যে প্রথম ইপোকটা আপনার রান হবে, এটা দেখবেন, আপনি চোখে দেখবেন, আপনি অন্য কাজ করেন, বাট আপনি দেখবেন যে ও যখন একবার রান করবে, তখন সাথে সাথে সে দেখবেন যে একটা অ্যাকুরেসি বের করবে, এই যে 77%, আর লস বের করলো 0.52। এবং যত ইপোক সে যাইতে থাকবে, দেখবেন অ্যাকুরেসি লেভেল আস্তে আস্তে বাড়তেছে, এবং হচ্ছে কি লস লেভেলটা দেখেন আগের চেয়ে কমে গেছে। কথা কি বুঝতে পারছি? এটা হচ্ছে যখনই আপনি মডেলটাকে রান করবেন, তখনই আপনি দেখতে পাবেন, এই যে অলরেডি কিন্তু আমার এই মডেলটা রান হচ্ছে, ঠিক আছে। এখন সে এখানে দেখাচ্ছে এটা প্রায় 1 ঘন্টা 22 মিনিট 29 সেকেন্ড সময় লাগবে প্রথম ইপোকটা নিতে। ও প্রথম ইপোক, সেকেন্ড ইপোকে টাইম লাগবে, থার্ড ইপোক, ফোর্থ ইপোক থেকে কিন্তু টাইম লাগা মানে কম লাগা শুরু হবে।
ঠিক আছে, পরবর্তীতে দেখবেন যে আপনার মাত্র লাগবে ধরেন এই যে প্রথমবার লাগছে কত 2505 সেকেন্ড, হ্যাঁ, পরের বার আপনার লাগবে হচ্ছে হলো এই যে 358 সেকেন্ড। তারপর আস্তে আস্তে দেখবেন যে আপনার মডেলটা ট্রেন হতে অত সময় লাগবে না, ফাটফাট করে হয়ে যাবে। এই যে পরবর্তীতে দেখবেন যে মাত্র 0 সেকেন্ডের মধ্যে কিন্তু সে মানে এই যে 12 নাম্বার 13 নাম্বারে দেখবেন যে খুব দ্রুত এই যে অ্যাকুরেসি লেভেলটাকে ও হাই করে এবং লসটাকে কমায় নিয়ে ভ্যালিডেশন অ্যাকুরেসি, লস ভ্যালিডেশন সবকিছুকে কিন্তু এই ট্রেন করার সময় ও একভাবে মডেলটাকে ট্রেন করছে ট্রেন ডাটা সেট দিয়ে, এবং টেস্ট ডাটা সেট দিয়ে কিন্তু সে অলরেডি লস ভ্যালিডেশন অ্যাকুরেসি এবং ভ্যালিডেশন লস বের করে সে দুই জায়গায় ডাটাটাকে রেখে দিছে। এক হচ্ছে আমি যখন মডেলটাকে রান করাইছি তখন আমি বলছি যে তুমি চেক পয়েন্টে রেখে দাও, তার মানে ওই আহ, যেই মডেলের নাম ডট কেরাস ফাইলটা আছে ওখানে আমার মডেলটাকে সে রেখে দিবে। আবার ওখান থেকে সে ডেটাটাকে নিয়ে নিয়ে সে কিন্তু এই হিস্ট্রি নামে যে ভেরিয়েবলটা সেইখানে ডেটাটা রেখে দিবে। পরবর্তীতে আপনি যখনই মডেল আর রান করানোর দরকার নাই, হ্যাঁ, জাস্ট আপনি কি করবেন মডেল ডট লোড ওয়েজ দিয়ে আপনি জাস্ট ওই মডেলের পাথটাকে জাস্ট লোড দিবেন। ঠিক আছে, লোড দিয়ে টেনসর বোর্ডে আনলেই দেখবেন যে এই যে লোড এক্সটেনশন দিলে পুরো মডেলের ট্রেন্ড হয়ে এখানে চলে আসবে। কথাই বুঝতে পারছেন যে আপনার মডেলটা কতটুকু ট্রেন্ড হয়েছে, কি অবস্থা, তার অ্যাকুরেসি কত, এই প্রত্যেকটা জিনিস আপনি কিন্তু এই টেনসর বোর্ডে দেখতে পাবেন। আচ্ছা, দেন আপনারা ঠিক যা যা কাজ করছিলেন সিএসভি ফাইলের জন্য সেম কাজগুলো করবেন। এই যে মডেল ইভালুয়েট করার জন্য আপনি টেস্ট সেটের ডাটা সেটটা দিয়ে দেন, সে মডেলটাকে ইভালুয়েট করে ফেলবে, করে একটা অ্যাকুরেসি বের করলো, লস বের করলো, এটাই কিন্তু আমার টেস্টিং অ্যাকুরেসি। ক্লিয়ার? এর আগে কিন্তু যেই অ্যাকুরেসিটা আমার ওই হিস্ট্রিতে বের হয়েছে ওইটা কিন্তু আমার ট্রেনিং এর সময় আমার ট্রেনিং অ্যাকুরেসিটা বের হচ্ছে। তো ট্রেনিং অ্যাকুরেসি আপনি দেখবেন যে অনেক 95% আসছে, লস কম আসছে 0.11। ভ্যালিডেশন অ্যাকুরেসি এটা কিন্তু মডেলের ভ্যালিডেশন অ্যাকুরেসি এবং আমার ট্রেনিং অ্যাকুরেসি, এটা কিন্তু আমি আবার কার্ভও তৈরি করতে পারবো এই হিস্ট্রিটা দিয়ে। এটা আমি পরের ক্লাসে দেখাবো যে আমরা কার্ভ তৈরি করতে পারবো, ট্রেনিং অ্যাকুরেসি, টেস্টিং অ্যাকুরেসি কার্ভ। অ্যান্ড দেন আমি টেস্ট সেট দিয়ে ইভালুয়েশন করলে আমার এটা কিন্তু বের হবে টেস্টিং অ্যাকুরেসি এবং হচ্ছে আমার লস। এবং ইভালুয়েশন ভ্যালিডেশন টেস্ট যখনই আমি দিব, এরপর আপনি যখন এটাকে প্রিডিকশন করবেন ওই সেম মডেল প্রিডিক্ট, আপনি তো অলরেডি জানেন কিভাবে প্রিডিক্ট করতে হয়, টেস্ট সেট দিয়ে দিবেন, বাকি সব একই। এখন ওয়াই টেস্ট আর ওয়াই হ্যাটের মধ্যে আপনি যখনই কম্পারিজনটা করবেন কনফিউশন ম্যাট্রিক্সটা, তখনই কিন্তু বের হয়ে আসবে যে ট্রু পজিটিভ কয়টা, ট্রু নেগেটিভ কয়টা, ফলস পজিটিভ কয়টা, ফলস নেগেটিভ কয়টা। এরপরে আপনি এটার আরওসি কার্ভ বের করবেন, এওসি বের করবেন, সব কিছুতে এই ভ্যালুর উপরেই বের হবে। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। সো আপনারা এখন বাসায় এই পুরো মডেলটা আপনারা এখন নিজেরা রান করেন, ঠিক আছে? আপনারা এই পুরোটা দেখেন, গত ক্লাসটা দেখেন, আমি আর সামনে না আগাই, আপনারা আগে একটু পর্যন্ত নিজেরা করেন, এই ডাটা সেটের স্যার উপরে করেন, অথবা নিজেরা একটা ওই যতগুলো আমি দেখাইছি ওগুলোর উপরে আপনি ডাটা সেট বের করেন, করে আপনি এই ডাটা সেটের উপরে এই দুইটা ক্লাস আগে রান করে আপনি দেখেন যে আপনার কনফিউশন ম্যাট্রিক্সটা আসে কিনা। যখনই আপনার কনফিউশন ম্যাট্রিক্স আসবে তার মানে আপনার সব ইভালুয়েশন চলে আসবে। তারপরের গুলা খুব ইজি, ওইটার কোড একদম সিম্পল, ওইটা আপনি জিমিনাইকে বললেও দেখবেন ও কোড লিখে দিবে আপনাকে, নো ইস্যু। আর হচ্ছে আপনার যখনই আপনি এই হিস্ট্রিটা বের করতে পারবেন তখন কিন্তু আপনি ওই ট্রেনিং অ্যাকুরেসি এবং মডেল অ্যাকুরেসিও খুব ইজিলি আপনি বের করতে পারবেন। সো এর পরের যে ক্লাসগুলো আছে 15, 16, 17, 18, আমি 4টা ক্লাস আমি নেক্সট বৃহস্পতিবার মানে হচ্ছে আপনার 23 তারিখ অবশ্যই রাত 8টায় আমি ক্লাস নিব। 24 তারিখ আরেক রকমের ডাটা সেটের উপরে আমি নিব। 30 তারিখ আরেক রকমের ডাটা সেটের উপরে আমি নিব এবং বিভিন্ন ভাবে আমি আউটপুট বের করা দেখাবো। 31 তারিখ হচ্ছে মানে 18 নম্বর ক্লাস, বিভিন্ন এআই টুলস এবং বিভিন্ন সাসপিশিয়াস ডাটা সেট গুলোকে আমরা কিভাবে কাজ করবো আমি দেখাই দিব। সুতরাং এই 23, 24, 30, 31 আপনারা কোনো কাজ রাখেন না, এটা আমার রিকোয়েস্ট, ঠিক আছে? স্যার একটা রিকোয়েস্ট, আপনার মানে টাইম যাব, হ্যাঁ। যদি 27 তারিখ থেকে স্যার মিড টার্ম এক্সাম, তো স্যার যদি আরেকটা উইক টাইম দিতেন স্যার, মানে মিড টার্ম এক্সাম আমাদের স্যার 27 তারিখ থেকে। শেষ তো কবে? মিড টার্ম এক্সাম স্যার শুরু হবে তো ড্যাফোডিলের না?
জি স্যার, ড্যাফোডিলে স্যার ড্যাফোডিলে 27 মিড 28 টার্ম তারিখ শুরু তো হবে হচ্ছে প্রিসাইজ করতে হবে। নভেম্বরের 3 তারিখে। ও এক্সাম কি তাহলে স্যার প্রিসাইজে? এই জন্যই তো আমি হচ্ছে যে এই উইকটাতে আর কোনো প্রেশার দিচ্ছি না, কারণ এই কাজটা যাতে শেখা হয়, এই লগ এবং হিস্ট্রিটা যদি চলে আসে, তাহলে আমি টানা যখন 3 রকমের ডাইকম ইমেজের উপরে দেখাবো, সিটি স্ক্যান ইমেজের উপরে দেখাবো, এই যে আমার সব রেডি করা আছে, যে আমার এই 15 নম্বর ক্লাসে আমি 2টা ডাটা সেটের উপরে কাজ দেখাবো। মানে কাজের টেকনিক গুলা দেখাই দিবে, ইমপ্লিমেন্টেশন তা আছে, একটা হচ্ছে ইসিজি ডাটা সেটের উপর দেখাবো, আর একটা হচ্ছে এমআরআই ডাটা সেটের উপরে দেখাবো। ঠিক আছে। জি স্যার। তারপর 16 নম্বরে আমি দেখাবো হচ্ছে সিটি স্ক্যান ইমেজ, কিন্তু ডাইকম ইমেজের উপরে দেখাবো, কারণ জেপিজি ইমেজ, পিএনজি ইমেজ, জেপিইজি ইমেজ, এসভিজি ইমেজ সব কয়টার কাজ একই রকম, এই যে আজকে যেটা আমি দেখাইলাম। আর সিটি স্ক্যান ডাইকম একটু ডিফারেন্ট, মানে কিভাবে আমি আসলে ওয়াই টেস্ট আর ওয়াই হ্যাটটা বের করব কনফিউশন ম্যাট্রিক্সের জন্য, ওই টেকনিকটা আমি শিখাই দেব। এবং মডেল ভ্যালিডেশনটা আমি দেখাই দেবো ভিট দিয়ে, মানে মডেলেরও ব্যতিক্রম দেখাবো, আবার হচ্ছে ডাটা সেটেরও ব্যতিক্রম দেখাবো। ঠিক আছে। এন্ড দেন ওকে 17 নম্বর স্যার। ক্লাসে আমি হচ্ছে একটা কালারফুল ডাটা সেটের উপরে কাজ দেখাবো, কাস্টম মডেল দিয়ে। এন্ড দেন 18 ক্লাসে আমি হচ্ছে রিসার্চ আর্টিকেল লেখার যে স্টাইল এন্ড দেন টেকনিক্স, এগুলো দেখাবো। সুতরাং এই প্রত্যেকটা ক্লাস, এই যে 15, 16, 17, 18, এই প্রত্যেকটা ক্লাস হচ্ছে আলাদা আলাদা কনভেনশনের টেকনিক, মানে জি স্যার। স্টাইল একই, মানে আলটিমেটলি তো আমি ক্লাসিফিকেশনই করব, ডিটেকশনই করব, কিন্তু ইমেজটা থাকবে ডিফারেন্ট, আর মডেলের স্ট্রাকচারটা থাকবে ডিফারেন্ট। ঠিক আছে, যাতে করে আমরা একটু ডাইমেনশনটা বুঝি। এখন এই দুনিয়ার যত মেডিকেল ইমেজ আছে আমি সব কটাকেই ফেলাই দিতে পারবো, এই জন্য আমি এই ক্লাসগুলো টানা নিব। এই জন্য ওই সময় কোনো কাজ রাখবেন না, কারণ 23-24-এর কাজ আপনারা ওই সপ্তাহে শেষ করবেন, 30-31-এর কাজ আপনারা ওই সপ্তাহে শেষ করবেন। আমার 7 তারিখে আপনাদের লাস্ট ডেট দেওয়া থাকবে, এটার হচ্ছে প্রজেক্ট 2 এর। সুতরাং এই প্রজেক্ট 2টা আপনি একটু দেখবেন যে আমি আসলে কি করতে দিছি। সো ওইভাবে আপনারা হচ্ছে যে এই সপ্তাহটাতে আমার যে বেসিকটা, এটা আগে খুব দ্রুত স্ট্রং করে ফেলে, বাকি জিনিসগুলো খুব ইজি। নো ওয়ারিস। আমির ভাই, কোনো সাজেশন আছে কি আমার পুরো প্ল্যানিং এ? না, না, আমরা আমরা 23-24-এ, হ্যাঁ ঠিক আছে, আমরা কাজ করবো ওইগুলো। হ্যাঁ, আমার একটা, মানে আমি যেহেতু স্যাটেলাইট ইমেজ নিয়ে কাজ করি, তো আমার ওই ওই জায়গাটা একটু আগ্রহ আছে, স্যাটেলাইট ইমেজ নিয়ে কিভাবে আচ্ছা ক্লাসিফিকেশন করা যায় আর কি। আচ্ছা, যদি এইটা ক্লাসের শেষে আমাকে একটা গাইডলাইন দিতে পারেন এখনই দেখি এই আমরা কোর্সের জন্য। স্যাটেলাইট ইমেজ টাইপ গুলো দেখি। নো ইস্যু। স্যাটেলাইট ইমেজের টাইপ গুলো অপটিক্যাল, ইনফ্রারেড ইমেজারি, রাডার ইমেজ, ডিসিপ্লিন, এই ইমেজের টাইপ গুলো কেমন? এগুলো স্যাটেলাইট ইমেজ গুলো সাধারণত হয় টিপ ফাইলে। এই তো, তার মানে হচ্ছে যে আপনার ইমেজ টাইপ, যেহেতু স্যাটেলাইট ইমেজ অনেক ভারী হয়, ওটা টিফে না নিয়ে আসলে অনেক কাজ ভালো। করা খুব মুশকিল হবে। এটা আপনি 17 নম্বর ক্লাসেই পাবেন। ঠিক আছে। হুম, জি। সো আমার যতগুলো ফরম্যাট আছে বুঝছেন, সব কয়টাকে আমি ট্যাগ ফরম্যাটে নেওয়ার স্টাইল আমি শিখাই দিব। সো আপনার জিও ইমেজ কে, জিওগ্রাফিক্যাল ইমেজ, তো ওইটাকে আপনি অটোমেটিক্যালি জি। টিফে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে। এটার মূলত সুবিধাটা হচ্ছে কি, এই টিফে নিলে মানে কোয়ালিটিটা ঠিক থাকে, যেহেতু মানে টিফ ইমেজ গুলো হলো আসলে বাইনারি ফরম্যাটে থাকে, নাম্বার ফরম্যাটে থাকে, বুঝছেন। তো যার কারণে ইমেজের অ্যারেটাকে যখন সে বাইনারিতে কনভার্ট করে, তখন বিট রেটটা কমে আসে, মানে শুধু 010101, ওয়েটটা কমে যায়। এই জন্য লার্জ ফাইল সাইজ অনেক স্মল সাইজ হয়ে যায়, মেটা ডেটা দেখা যায় যে তখন স্মল ডেটাতে কনভার্ট হয়। সুতরাং এই যে দেখেন, স্যাটেলাইট ইমেজ অ্যানালাইসিস 101 অলরেডি একটা ডাটা সেট হ্যান্ডলিং টিপ ফাইল, তা আমি টিপ ফাইলের উপরে কাজ দেখাবো। নো ওয়ারিস। ঠিক আছে। ঠিক আছে। নো ওয়ারিস। আমার এই কোর্সের পরে আপনার দেখা যাবে যে, এবং আপনি এইটা আগে শেষ করেন সিএনএন আর্কিটেকচারটা, কারণ ফাইল যেটি আপনি নিয়ে কাজ করেন না কেন, কোনো ইস্যু নাই আমির ভাই। ইস্যুটা হচ্ছে আপনি মডেলটাকে ট্রেন করবেন কোন স্টাইলে। হ্যাঁ, ওইটাকে আমি সিএনএন স্টাইলে ইমেজটাকে ট্রেন করবেন, নাকি ইয়েলো স্টাইলে করবেন, নাকি আপনি মানে একটা ফাজি মডেল তৈরি করবেন, যে সিএনএন এএনএন মিলে একটা ফাজি করলেন।
FBNN তো আমি শিখাইছি আপনাকে, ফিড ফরওয়ার্ড ব্যাক প্রপাগেশন নিউরাল নেটওয়ার্ক। জি ওইটা দিয়ে CNN দিয়ে আপনি একটা ফাজি মডেল তৈরি করলেন, ওই মডেল আর্কিটেকচার দিয়ে আপনি মডেলটাকে ট্রেন করলেন। ইমেজ কি হচ্ছে এটা নিয়ে আপনি চিন্তাই করবেন না, আপনার চিন্তা হচ্ছে মডেল আর্কিটেকচারটা আপনি কি দিয়ে বানাবেন, মডেলটা কিভাবে বিল্ড করবেন। ঠিক আছে? জি। এই যে tf.keras অ্যাপ্লিকেশন অলরেডি এখানে দেয়া আছে। সো আপনারা আগে এটা করেন, ওয়ান আফটার ওয়ান আমরা যাই, নো ইস্যু। আর কারো কোনো কোশ্চেন আছে? সারোয়ার ভাই? ওকে, তাহলে আমি আজকের মতো শেষ করি। এই যে দেখেন, এটা প্রথমবার, হয়তো অনেক টাইম লাগবে, সো আপনারা একটু শেষ করেন আগে এটা, দেন আমরা নেক্সট ক্লাসে। তাহলে আসসালামু আলাইকুম, আসসালামু নেক্সট আলাইকুম। ক্লাসে দেখা হচ্ছে জি। বৃহস্পতিবার। জি। এবার আমরা আসসালাম। টানা করব।